Syed Habil Haq online school are going to take online class. Today I am going to take a class on English second paper narration. Do you know that narration is a very important topic on English grammar? So I try my best to take the class. I hope that you are ready to enjoy the class. Dear student, I am going to take the class and I shall try my best to clarify the class. I want to take the class both Bengali and English so that you can understand clearly. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ইংরেজি সেকেন্ড পেপারের ন্যারেশনের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। ডিয়ার স্টুডেন্ট, narration or speech. Narration. তোমরা কি জানো narration কি? narration বা স্পিচ আসলে আমরা সারাদিনে যে কথাবার্তা বলি সেটাই narration, সেটাই স্পিচ। আমরা প্রত্যেকেই সারাদিনের কোনো না কোনো কারণে আমরা যে কথাবার্তা বলি, অর্থাৎ বক্তা যে বক্তব্য দেয় সেটাই ন্যারেশন। দেখো, যেমন he said I am ill. Said I am ill. সে বলল আমি অসুস্থ। এখানে বক্তা হি, সে বলল কি বলল? I am ill, আমি অসুস্থ। এই তার যে বক্তব্যটা সেটাই ন্যারেশন বা স্পিচ। এখন ওই যে ন্যারেশন সেটা দু প্রকার হতে পারে। কয় প্রকার হতে পারে ন্যারেশন? দুই প্রকার। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে বলবো ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। বক্তা যা বলে সেটাই ন্যারেশন। এখন বক্তা কখনো কোনো বক্তার বক্তব্যকে আমরা হুবহুভাবে প্রকাশ করি, এটাই এক ধরনের ন্যারেশন। আবার কখনো আমরা কারো বক্তব্যকে আমরা নিজের ভাষায় প্রকাশ করি। সুতরাং এই দৃষ্টিতে ন্যারেশনকে দুভাগে ভাগ করা যায়, যেমন ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি। যেমন দেখো, তো ন্যারেশনের সংজ্ঞার মধ্যে আমরা কি বলবো? বক্তার বক্তব্যকে ন্যারেশন, বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। বক্তা যা বলে সেটাই ন্যারেশন। এখন এই ন্যারেশনকে দুভাগে ভাগ করা যায়। একটা ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট narration. যেমন
ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। এবং প্রত্যক্ষ উক্তি কি বা ডাইরেক্ট ন্যারেশন কোনটি? যেমন দেখো এখানে বক্তার বক্তব্যকে হুবহুভাবে প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যে ন্যারেশনে বক্তার বক্তব্য হুবহুভাবে প্রকাশ করা হয়, অবিকলভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ বক্তা যেভাবে বলে সেটাকে একদম আনচেঞ্জড অবস্থায় যখন প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট ন্যারেশন। যে ন্যারেশন এ বক্তার বক্তব্য হুবহু ভাবে প্রকাশ করা হয় তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যে ন্যারেশনে বক্তার বক্তব্য হুবহুভাবে প্রকাশ করা হয় তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন মাদার said to me. Mother said to me, I read the Quran. Mother said to me, I read the Quran. মা আমাকে বললেন আমি কোরআন শরীফ পড়ি। এখানে আই রিড দ্য কোরআন, মা প্রত্যক্ষভাবে আম্মু যেভাবে বলেছেন ঠিক হুবহুভাবে যদি আমি তোমাদের সামনে প্রকাশ করি তখন মায়ের কথাটা কোনো রকমের পরিবর্তন না করে যখন আমি তোমাদের সাথে প্রকাশ করি তখন সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন। যেমন মার মুখ থেকে কথাটা কীভাবে আসছিল, আই রিড দ্য কোরআন, আমি ঠিক সেম কোনো রকমের পরিবর্তন না করে আমি যদি তোমাদের কাছে বলি যে আই রিড দ্য কোরআন, এই মায়ের উক্তিটা মায়ের মুখ থেকে যেভাবে আসছিল কোনো রকমের পরিবর্তন ব্যতি রেখে আমরা প্রকাশ করেছি, সো ইট ইজ ডাইরেক্ট ন্যারেশন। তাছাড়া আমরা যদি এইটাকে আমরা এরকমভাবে বলতে পারতাম, এরকমভাবে যদি আমরা বলি, যেমন ইনডাইরেক্ট কি, যে ন্যারেশনে বক্তার বক্তব্য বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করা হয় সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা বুঝলাম ডাইরেক্ট ন্যারেশনই বক্তা বক্তব্যকে যখন হুবহুভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা পরে যাচ্ছি ইনডাইরেক্ট ন্যারেশনে। ইনডাইরেক্ট ন্যারেশন যেমন যে ন্যারেশনে বক্তার বক্তব্য বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করা হয়, অর্থাৎ যে ন্যারেশনে বক্তা যেভাবে বক্তব্যটা দিয়েছেন ওটা ওনার কথাটা
যিনি বর্ণনা করবেন সেই বর্ণনাকারী তার নিজের ভাষায় যখন প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন প্রথম আমরা ডাইরেক্ট একটা উদাহরণ দিই। দে said to us, we are playing. They said to us, we are playing. তারা আমাদেরকে বলল we are playing, আমরা খেলছি। এখানে they সাবজেক্ট, they said to us, তারা আমাদের কাছে বলল we are playing, আমরা খেলছি। we are playing তাদের মুখে বক্তব্য, সেটা আমরা হুবহুভাবে তোমাদের কাছে প্রকাশ করলাম। সুতরাং we are playing সেটা ডাইরেক্ট ন্যারেশন। এখন এটাকে যদি আমরা এরকম ভাবে বলি, they told us that they were playing. They said to us, তারা আমাদের কাছে বলল we are playing, আমরা খেলছি। এটা তাদের বক্তব্য হুবহুভাবে প্রকাশ করা হয়েছে, সুতরাং এটা ডাইরেক্ট ন্যারেশন। এখন they told us, তারা আমাদের কাছে বলল যে they were playing, তারা খেলছিল। তারা আমাদের কাছে বলল তারা খেলছিল। সুতরাং এখানে তাদের বক্তব্যটা হুবহু ছিল, আর এইখানে তাদের বক্তব্যটা কিছু পরিবর্তন করে কি করা হয়েছে, they told us that they were playing, তারা আমাদের কাছে বলছিল যে তারা ফুটবল খেলছিল। সুতরাং যখন বক্তার বক্তব্য হুবহুভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। যখন বক্তার বক্তব্য বর্ণনাকারীর ভাষায়, বর্ণনাকারী যিনি বর্ণনা করবেন তার সুবিধা মতো প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার আমরা কিভাবে করেছি এটা কিন্তু এখন এই মুহূর্তে তোমরা বুঝবে না। আমরা ডাইরেক্টকে কীভাবে ইনডাইরেক্ট করেছি এটা অনেকগুলি নিয়ম এখানে কার্যকর হয়েছে। কীভাবে এখানে সেটকে টোল্ড হয়েছে, এখানে টু ছিল টু উঠে গেছে, কমান্ড দ্যাট বসেছে, এখানে আর ছিল ওয়ার হয়েছে, সেটার মধ্যে অনেকগুলো রোল রয়েছে, সেটা আমরা পরে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা যেটা করছি ডাইরেক্ট কাকে বলে, ইনডাইরেক্ট কাকে বলে, সেই সংজ্ঞাটুকু আমরা শুধু দিলাম। এখন আমরা দেখব একটি ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, সেইটা নিয়ে আমরা কিছু কথা বলবো, তারপরে আমরা পরিবর্তনে যাব ন্যারেশন। Direct narration. The boy said to me, I ate rice. The boy said to me, বালকটি আমাকে বলল, I eat rice, আমি ভাত খাই। এখানে বালকটির মুখের কথা আমরা হুবহুভাবে প্রকাশ করেছি I eat rice। সুতরাং এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন দুটি অংশ থাকে। ডাইরেক্ট ন্যারেশনে কয়টা অংশ থাকে? দুটি অংশ থাকে। একটু নিচে লিখি এটা। He said to me, comma, inverted comma ধরে, I go to school. He said to me, I go to school. এখানে দুটি অংশ রয়েছে।
একটি অংশ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, আরেকটি ইনভার্টেড কমার বাহিরে। এখন এই যে দুটি কমা, এই দুটি কমার নাম ইনভার্টেড কমা, INVERTED, ইনভার্টেড কমা। এবং ইনভার্টেড কমা বাংলা হচ্ছে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। কখনো কোনো বক্তার বক্তব্য হুবহুভাবে যদি কোট করতে হয়, তুলে দিতে হয়, তখন ওই দুটি এই চারটি কমা বসে এবং এই কমা নাম হচ্ছে ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমার ভিতরের যে অংশ, ইনভার্টেড কমার ভিতরের যে অংশ, সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশ নাম কি? রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশ নাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। সুতরাং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টেড স্পিচের অবজেক্ট। আমাকে মনে রাখতে হবে এই ডাইরেক্ট কি ইনডাইরেক্ট করার সময় কোনটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, কোনটি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, কোনটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, কোনটি রিপোর্টেড স্পিচের অবজেক্ট, সেটা আমাকে ক্লিয়ার বুঝতে হবে। তো ইনভার্টেড আর ডাইরেক্ট নেগেশনের কয়টি অংশ? দুটি অংশ, একটা ইনভার্টেড কমার ভিতরে আর একটা ইনভার্টেড কমার বাহিরে। ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা সেটা রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতর অংশ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে এবং এই রিপোর্টেড স্পিচ অনুযায়ী সেটার নামকরণ করা হয়। রিপোর্টেড স্পিচের বাহিরে যে ভার্বটা, রিপোর্টেড স্পিচের বাহিরে যে ভার্বটা সেড বা সে ভার্বটা, সেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচের বাহিরে ভার্ব অর্থাৎ সেড ভার্বটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচে যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, ঠিক তেমনি রিপোর্টিং ভার্বেরও, রিপোর্টিং স্পিচেরও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ডাইরেক্ট নেগেশনের দুটি অংশ থাকে, একটি ইনভার্টেড কমার ভিতরে এবং ইনভার্টেড কমার ভিতরে অংশটির নাম কি? রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টেড স্পিচে এই যে আমরা যে রিপোর্টেড স্পিচটা যে কমাটা দ্বারা আবদ্ধ হয়েছে, সেই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমার ভিতরে অংশের নাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার রিপোর্টিং স্পিচ যেটা, সেটার ভিতরের যে ভার্বটা, সেই ভার্বটার নাম লাগা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই পার্টগুলি সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপরে আমরা নেগেশন পরিবর্তন আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নেগেশন কাকে বলে, কত প্রকার কী কী এবং একটি ডাইরেক্ট নেগেশনের কয়টি অংশ থাকে সেই বিষয়ে আমরা কথা বলছি। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নেগেশন পরিবর্তন করার জন্য কি কি করণীয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। নেগেশন পরিবর্তনের বিশেষ রুলগুলো, প্রথম আমরা সেন্টেন্স নেগেশন, তারপরে পর্যায়ক্রমে আমরা প্যাসেজ নেগেশন, আমরা সেগুলো করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আশা করি সবাই স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে এবং লেখাপড়া অবশ্যই মনোযোগী হবে এবং সবাই ঘরে থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।